নমস্কার বন্ধুরা, আমি দিয়াসিনা চলে এসেছি আপনাদের কাছে জ্যোতিষশাস্ত্রে আলোচনা নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। নতুন বছর 2022 চলে এসেছে। 2022-এর শুভকামনা আপনাদের জীবনে মঙ্গলময় হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা। শুরু করছি আমার জ্যোতিষশাস্ত্রে আলোচনা নিয়ে। আজ আমি আলোচনা করব আপনাদের কাছে শনি এবং রাহুর ইউতি নিয়ে। শনি এবং রাহুর ইউতি যখন জন্মকুণ্ডলীর মধ্যে কোনো একটা ভাবে যখন এই ইউতিটা হয়ে যায়, তখন জীবনের ক্ষেত্রে কি কি প্রভাব নিয়ে আসতে পারে, আজ সেই বিষয়ে আলোচনা করব আপনাদের কাছে, যাতে করে এই ইউতি মধ্যে দিয়ে যে সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন এবং যার জন্মকুণ্ডলীর মধ্যে এই ইউতিটা হয়ে থাকে, তাদের জীবনের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসে, আজ সেই বিষয়ে আমি আলোচনা করব আপনাদের কাছে। আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অবশ্যই অন রাখবেন, যাতে করে আমার এই জ্যোতিষশাস্ত্রের ভিত্তিক আলোচনা আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায়। শুরু করছি আমার আলোচনা। শনি এবং রাহুর ইউতি। শনি এবং রাহু উভয়কেই বৈদিক জ্যোতিষশাস্ত্রে পাপ গ্রহের শ্রেণীতে ধরা হয়েছে। আমরা সবাই জানি যে শনি এবং রাহু, শনি হচ্ছেন পাপগ্রহ এবং রাহু কিন্তু পাপগ্রহ, এই দুটোকেই কিন্তু পাপগ্রহের হিসাবেই ধরা হয়েছে এবং একে অপরের সাথে কিন্তু সম্পর্ক তৈরি করে। এবং যখন এই দুটো গ্রহ যখন একসাথে যখন কোনো জন্মকুণ্ডলীর কোনো একটা ভাবে যখন বসে, তখন আমরা এই যোগটাকে শ্রাপিত দোষ বা পিশাচ দোষ বলে থাকি। কিন্তু প্রশ্ন উঠছে যে শনি এবং রাহু কিভাবে সম্পর্ক তৈরি করে এবং তাহলে এই যোগ কিভাবে গঠন হয়, মানে কিভাবে তৈরি হয়। তার আগে আমাদের জানতে হবে যে এই ব্যাপারে তো আমি আলোচনা করব আপনাদের কাছে। রাহু হচ্ছে কি, যেটা রাত বা অন্ধকার, আর শনির রং হচ্ছে গাঢ়, সেই অন্ধকারেরই গ্রহ শনি। অ্যাকচুয়ালি আমরা শনি গ্রহর যে পুজোর ব্যাপারটা করি সেটা অন্ধকারের সময় করি, তো সেক্ষেত্রে শনি হচ্ছে অন্ধকারের গ্রহ এবং রাহু হচ্ছে কি মায়া, যেটাকে আমরা বলতেই পারি রহস্যময়, যেটা জাদু, সেটাকে আমরা রাহুর হিসাবে ধরে থাকি। এবং যখনই এই শনি এবং রাহুর মধ্যে সম্পর্ক তৈরি হয়, তখনই একটা কিন্তু নেতিবাচক একটা শক্তি তৈরি হয়, মানে নেগেটিভ শক্তি। কীরকম, রাত্রের বেলার যে একটা মানে আরও ভয়ঙ্কর যে শক্তি, সেইটাকেই আমরা কিন্তু এখানে বলে থাকি। তো জ্যোতিষশাস্ত্রে এই যে পিশাচ যোগ, এই যে শ্রাপিত যোগ, যেটা নামকরণ করা হয়েছে সেই সাপেক্ষে করা হয়েছে যে শনি হচ্ছেন অন্ধকার এবং রাহু হচ্ছে সেই একটা অন্ধকারের যে রহস্যময় জাদু, যেটাকে বলে মায়া, সেই হচ্ছে রাহু। শনি এবং রাহু দুটো একসাথে পিশাচ যোগ বা শ্রাপিত যোগ। এবার আমরা এটা জানবো যে শনি রাহু একত্রে যখন মিলিত হয় এবং যে ঘরে অবস্থান করে, সেটা আমাদের জীবনে কারো জন্মকুণ্ডলিতে যখন হয়, তখন এই প্রভাবটা কিভাবে আসে এবং কি ফল হয় যখন এই যোগটা যখন হয়। আমরা যে বলছি যে এটা শ্রাপিত যোগ, তো এই শ্রাপিত যোগটা মানে কিভাবে ফলিত হয় সেটা আমি আপনাদের কাছে আলোচনা করব। এবং জন্মকুণ্ডলীর ফার্স্ট হাউসে মানে লগ্নের মধ্যে যদি এই শনি রাহুর ইউতি হয়ে যায়, তখন কি হয় যে সেই ব্যক্তির মধ্যে একটা নেতিবাচক চিন্তাভাবনা সবসময় কাজ করে। সে কোনো কাজ করছে, সে কাজ করার ক্ষেত্রে দেখা যাবে সে পজিটিভ চিন্তাভাবনা থেকে নেগেটিভ চিন্তাভাবনা তার মধ্যে বেশি উদয় হয় এবং তার মধ্যে এই প্রভাবটাও দেখা যায়। তান্ত্রিকের ব্যাপারটা কিন্তু তার মধ্যে কিন্তু চলে আসে। কীরকম তান্ত্রিকের, মানে তান্ত্রিকের যে অশুভ যে একটা প্রভাব তার মধ্যে কিন্তু চলে আসে। অশুভ মানে সেটা শুভ প্রভাব না, মানে একটা নেগেটিভ ভাবনা চিন্তা, মানে সে কোনো কাজ করতে যাচ্ছে, সেখানে হয়তো নেগেটিভ কার্যকলাপের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। এই ধরনের ব্যাপারগুলো তাদের মধ্যে বেশি দেখা যায়। এমন এটাও দেখা যায় যে তাদের মধ্যে কিছু না কিছু রোগ, যে রোগটা ভালো হতে চাইছে না, সেই রকম কিন্তু একটা সম্ভাবনা চলে আসে যদি লগ্নের মধ্যে এই যে শনি রাহুর ইউতিটা যদি থাকে। যদি দেখা যায়
যে শনি রাহুর ইউতিটা যদি ধরুন এমনও যদি হয়ে থাকে যে সেকেন্ড হাউসে যদি হয়, যেটা আমাদের ধন স্থান বা ধনের যে জায়গা আমরা বলে থাকি, ধন জায়গায় যদি হয়ে থাকে তাহলে দেখা যাবে যে ব্যক্তির বাড়ির লোকেরা তার সাথে শত্রুতা করছে, বাড়ির লোকের মধ্যে একটা শত্রুতা ভাব চলে আসে। মানে মোট কথা এই যে ইউতিটা সেটা যে ঘরেই থাকুক না কেন সেই ঘরে কিন্তু একটা প্রভাবটাকে, মানে সেই ঘরের শুভ ভাবটাকে কিন্তু নাশ করে দেয়। এই দুটো ইউতি যখন কোনো একটা ভাবের মধ্যে যদি হয়, যেমন ধরুন দ্বিতীয় ভাবের মধ্যে যেটা আমি বললাম, সেক্ষেত্রে কি হয়, তার ধন সঞ্চয় হবে না, যে কোনো কাজ করতে হবে সেই কাজের মধ্যে বাধা সম্মুখীন হতে হবে, কথাবার্তার মধ্যে তার ত্রুটি থাকে। দ্বিতীয় ভাব সাধারণত আমাদেরকে তনু ভাব বলা হয়, মানে যে কথাবার্তা, যে তার মনের সেই যে কথা বা বাণীর ভাবটাকেও বলা হয় দ্বিতীয় ভাবটাকে। তো অটোমেটিক তার কথাবার্তার মধ্যে একটা রুষ্ট ব্যাপারটা থাকে, অপরজন মানুষ তার কথাতে রুষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং সে হয়তো কোনো ভালো ভাবনা চিন্তা নিয়ে কোনো কারোর সাথে কথা বলছে, কিন্তু দেখা যাবে যে যাকে বলছে তার প্রতি কিন্তু তার মনোভাব খারাপ হয়ে গেল, সে তার কথাবার্তা এমনভাবে বললো যাতে করে অপরজন ব্যক্তি তার উপরে রুষ্ট হয়ে যাবে। এমনকি এটাও দেখা গেছে যে সে টাকা পয়সা উপার্জন করছে কিন্তু টাকা পয়সা সঞ্চয় হতে পারছে না, এই ব্যাপারটাও কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাবে, কারণ সেটা কিন্তু ধন সঞ্চয়েরও ঘর পাশাপাশি। এবং এমনও দেখা গেছে যে তার বাড়ির লোকেদের সাথে তাদের সবসময় একটা শত্রুতা, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য হয়ে থাকে। নেক্সট আমি তৃতীয় ঘরের কথা বলবো, যেটা থার্ড হাউস। সেক্ষেত্রে হয় কি, সাধারণত তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরাক্রম, যেটা আমরা কাজ করব, কাজের যে এনার্জি, সেটা কিন্তু আমরা পরাক্রম ঘরটাকে তৃতীয় ঘর যেটা বলে থাকি। তো সেই থার্ড হাউসে যখন এই শনি এবং রাহুর যোগটা যখন থাকে, তখন এই ধরনের ব্যক্তিরা বেশিরভাগই বিভ্রান্ত হয়ে থাকে। মানে সে কি কাজ করবে না করবে সে কোনো রকম ডিসিশন নিতে পারে না, নিজের মধ্যে কনফিডেন্সের অভাব থাকে সবথেকে বড় কথা। এবং সেই থার্ড হাউসের ঘর কি, ছোট ভাই বোনদের ঘর। দেখা যায় ছোট ভাই বোনরাদের সাথে তার কোনো রকম মেলবন্ধন থাকছে না, কোনো না কোনো দিক থেকে সে কষ্ট পাবে। এমনকি বলার অর্থ হলো যে তৃতীয় ঘরে যে রাহুর এই যে যোগ, সেটা ছোট ভাই বোনদের সুখকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে। এমনও হয় যে তার এই যোগটা থাকার জন্য ছোট ভাই বোনের জীবনের ক্ষেত্রে কিন্তু এটা একটা উত্থান পতন লেগে থাকে। তাহলে ভেবে দেখুন এই যে যোগটা কতটা ভয়ঙ্কর, যে যে ব্যক্তির হচ্ছে তার ভাই বোনদের উপরেও কিন্তু সেই প্রভাবটা থেকে যাচ্ছে, কারণ তৃতীয় ভাব কিন্তু আমাদের ছোট ভাই বোনকেও আমরা কিন্তু দেখে থাকি। এমনও দেখা গেছে যে এই সংযোগের ফলে ব্যক্তির কিন্তু সন্তান কিন্তু তার ছোট ভাই বোনদের কিন্তু অনেক সময় জীবন নিয়েও কিন্তু টানা হিঁচড়া চলে আসে, এরকম কিন্তু সম্ভাবনা হয়েছে যদি এই প্রভাবটা যদি অতি মাত্রায় হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সম্ভাবনা থেকে যায়। তারপরে যদি দেখা যায় যে এই যে শনি রাহুর ইউতি যদি চতুর্থভাবে, যেটা সুখ ভাব, সেই ঘরে যদি হয়ে যায়, তাহলে দেখা যাবে যে ব্যক্তির কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, কারণ আমাদের জীবনের কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু এই চতুর্থ ভাবের উপরে নির্ভর করছে। আর চতুর্থ ভাব যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, তাহলে মানুষের জীবনের সুখ শান্তিটাই কিন্তু পীড়িত হয়ে যায়। তো সুখ শান্তি পীড়িত হতে গেলে তাহলে সে জমি জমা গাড়ি বাড়ি কোনো কিছুর থেকেই কিন্তু সুখ সুবিধা পায় না। প্রথম কথা, সে যদি কোনো গাড়ি টাড়ি কেনেও বা যানবাহন কেনেও, সেটাও দেখা গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিংবা এমনও দেখা গেছে যে বাড়িটা সে কিনলো সেই বাড়িটাতে মধ্যে বাস্তুদোষ দেখা যাবে, এই রকম সম্ভাবনা কিন্তু হয়ে যাবে। অতএব এই ধরনের ব্যক্তিদের এমনও বলা হয় যে তাদের নামে যাতে কোনো রকম জমি বা জায়গা যাতে কেনা না হয়, কারণ তাদের নামে কিনতে গেলে সে একটা লিগ্যাল কেসের সাথেও জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। মোট কথা যে এই ঘর থেকে যে সুখটা পাওয়ার কথা, সেই ঘর থেকে সুখটা থেকে সে বঞ্চিত হয়ে যায় যখন এই শনি এবং রাহুর ইউতিটা যখন চতুর্থ ভাবের সাথে যুক্ত হয়ে যায়। এবার আরেকটা দিক থেকে বলবো যে এই চতুর্থ ঘর মায়ের ঘরটাও বলা হয়েছে, তো সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা হয়ে যায়। মানে সেই যে যার এই যোগটা আছে তার মায়ের হয়তো শারীরিক দিক থেকে অসুস্থতা দেখা গেল, এই ব্যাপারটাও কিন্তু হয়ে যায়।
সুতরাং যে বোঝাই যাচ্ছে যে এই যোগটা কতটা মানে ভয়ঙ্কর যোগ, যে ক্ষেত্রে মানুষের জীবনের মধ্যে কিন্তু যে আমাদের জন্মকুণ্ডলী প্রত্যেকটা ভাব কিন্তু এক একটা শো করে। এবার সেই ভাবটা যদি পীড়িত হয়ে যায় তাহলে সেই ভাব থেকে সেই ব্যক্তিকে কিন্তু ডিট্যাচ করে দেয়, এই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। নেক্সট পঞ্চম ভাব নিয়ে বলবো। পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তানের ভাব, জ্ঞানের ভাব। তো সুতরাং এইভাবে যদি এই শনি রাহু একসঙ্গে ইউতি হয়ে যায় তখন দেখা যাবে যে ব্যক্তির সন্তান হতে কিন্তু সমস্যা হবে, ছোটোবেলায় জ্ঞান অর্জন করতেও কিন্তু তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনও দেখা যায় যে যার এই ইউতিটা যার জন্মকুণ্ডলিতে হয়েছে তার সন্তান হতে সমস্যা, কিংবা সন্তান যদিও বা হয় তাহলে সন্তানের দিক থেকে একটা কষ্ট পাওয়ার সম্ভাবনা, হয়তো সারা জীবন সন্তানকে নিয়ে একটা টেনশন, ভাবনা, চিন্তা, কিছু না কিছু কারণ দিক থেকে মানে সে কথা ও অসুখী হয়ে থাকবে, এইরকম একটা সম্ভাবনা হয়ে থাকে। নেক্সট ষষ্ঠ ঘরের কথা বলবো। 6th হাউস, যেটা হচ্ছে রোগ রিপুঋণের ঘর, সেই ঘরে যদি শনি এবং রাহুর মিলন থাকলে তখন এই ধরনের ব্যক্তিদের গোপন শত্রু কিন্তু বেশি হয়। হ্যাঁ, অনেক গোপন শত্রু হয় এবং এমনও হয়ে দেখা গেছে যে সেই শত্রু তাকে কিন্তু মানে অসুস্থতার দিকে ঠেলে দেয়, এরকমও দেখা গেছে। এবং এমনও দেখা গেছে যে যার এই ষষ্ঠ ঘরে এই ইউতিটা হয়েছে তারা জুয়া বা বিভিন্ন রকমের খারাপ কাজের সাথেও কিন্তু লিপ্ত হয়ে যায়, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যায় এই ঘরটাতে যদি হয়ে যায়। নেক্সট আমি বলবো সপ্তম ঘরে। সপ্তম ঘরের ক্ষেত্রে বলবো যেটা দাম্পত্যের ঘর, পার্টনারশিপের ঘর, যেখানে হচ্ছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য সেই ঘর, সেই ঘরে যদি এই ইউতিটা হয়ে যায় তাহলে দেখা যাবে সে তার দাম্পত্য জীবন কিন্তু বিবাহ জীবন সুখের হয় না, অ্যাটলিস্ট দেখা যায় ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এমনও দেখা গেছে যে এই ইউতির উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে এমনও দেখা গেছে যে এই ইউতির কারণে ব্যক্তি সারাটা জীবন দাম্পত্য জীবন থেকে সুখ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এমনও দেখা গেছে। সুতরাং মানে ধরতে গেলে এই ইউতির কারণের জন্য ব্যক্তির জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য যতটা আসা উচিত সেটা থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। নেক্সট অষ্টম ঘরের কথা বলবো, যেটা হচ্ছে আমাদের বয়স, মৃত্যু, আয়ু এবং শ্বশুরবাড়ির রিলেটিভ, মানে রহস্যময় কাজ, এই গুপ্তবিদ্যা, জ্যোতিষবিদ্যা, এই ধরনের মানে ঘর যাকে বলা হয়, এটা ইন্ডিকেট করে অষ্টম ঘর। সেই অষ্টম ঘরে যদি এই ইউতিটা হয়ে যায় তাহলে ব্যক্তির কিন্তু বিবাহিত জীবন অনৈকিক পরিস্থিতির মধ্যে দিয়ে বিরাজ করে। যেরকম দেখা গেছে যে সে যে ঘরের যে বাড়িতে থাকছে হয়তো অন্য কারোর সাথে একটা রিলেশনশিপে জড়িয়ে গেল, বিবাহিত জীবন আছে সে অন্য রিলেশনের সাথে জড়িত হয়ে গেল, কিংবা এমনও দেখা গেছে বিবাহিত জীবন তাদের জীবনে বাঁচানো খুব কষ্ট হয়ে যায় এবং অবৈধ সম্পর্ক এতটাই বেড়ে যায় যার জন্য মানুষ মানে কোথাও গিয়ে শান্তি পায় না, এমনও দেখা গেছে। এবার এমনও দেখা গেছে যে ব্যক্তির জীবনের ক্ষেত্রে অনেক রকম মানে রোগ, দীর্ঘায়ু রোগ, এইরকম সম্ভাবনা হয়ে যায়। বিশেষ করে মূত্রথলির ব্যাপার জায়গায় সমস্যা দাঁড়িয়ে যায়, বিভিন্ন বহুবার অপারেশন হয়, এমনও দেখা গেছে অ্যাক্সিডেন্টও পর্যন্ত হয়ে যায় যদি এই যোগ অষ্টম হাউসের ক্ষেত্রে হয়। মোট কথা যে ঘরে থাকবে সেই ঘর থেকে রিলেটেড সে সমস্যা ভোগ করবে। নেক্সট নবম ভাব, যেটা আমরা ভাগ্যস্থান যেটাকে আমরা বলি, ভাগ্যস্থানে যদি এই ইউতিটা হয়ে যায় তাহলে দেখা যাবে যে ব্যক্তির ধর্মের বিপরীত ইয়েতে চলে, বিপরীত পথে। মানে আমাদের নবম ভাব হচ্ছে ভাগ্য প্লাস ধর্ম, সে তাকে এই ইউতির কারণে সে ধর্ম থেকে বঞ্চিত হয়ে যায়, মানে ধর্ম থেকে তাকে ডিট্যাচ করে দেওয়া হয়। সুতরাং এই যে, এবং এমনও দেখা গেছে যে তার পিতামাতার দিক থেকে সে কষ্ট পায়, মানে পিতামাতাও তার জন্য কষ্ট পাচ্ছে এবং পিতামাতার থেকেও সে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, মানে দেখা যায় যে ব্যক্তির জীবনের মধ্যে ভাগ্যের ক্ষেত্রে কখনো স্বাদ পায় না। প্রথম কথা, যে কার্য করছে সেই কার্য থেকে তাকে মান সম্মান সব কিছুই কিন্তু তার আস্তে আস্তে চলে যায়, এইরকম সম্ভাবনা হয়ে গেছে। নেক্সট দশম ঘরের কথা বলবো, যেটা আমাদের কর্মের ভাব। সেই ঘরে যদি এই ব্যক্তি এই শনি রাহুর ইউতিটা যদি হয়ে যায় তাহলে দেখা যাবে যে তার কাজের ক্ষেত্রে কোনো রকম উন্নতি সে পায় না, প্রমোশন আটকে যায়। যে জবের ক্ষেত্রে সে আছে সেই জবের ক্ষেত্রে কিন্তু তার বদনাম চলে আসে, কোনো না কোনো দিক থেকে কাজের দিক থেকে সে উত্থান পতন তাকে ফেস করতে হয়। নেক্সট 11th হাউসের কথা বলবো, সেখানে যেটা আয় ভাব।
আয়ের দিক থেকে, সেক্ষেত্রে দেখা যায় সাধারণত আমরা আয় ঘরের ক্ষেত্রে বলি যে এখানে যদি কোনো পাপ গ্রহ থাকে তাহলে তার ব্যক্তির মানে আয় ব্যাপারটা কিন্তু খুব ভালো হয়। তো এখানে যখন দুটো পাপ গ্রহ যখন একসঙ্গে মিলিত হয়ে যখন এখানে যদি 11th হাউসে যখন বিরাজ করে তখন কিন্তু অনেকটাই শুভ ফল দেয়, কারণ এখানে যে পাপ গ্রহ কিন্তু বিশেষভাবে মানে আয়ের ব্যাপারটাকে কিন্তু অনেক দিক থেকে নিয়ে আসে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আয়টা যেন তেন প্রকারে কিন্তু আয় হয়, মানে সে ফাটকা থেকেও আয় উপার্জন করে, জুয়া খেলেও আয় উপার্জন করে, অন্যায় কাজের মধ্যে থেকে লিপ্ত হয়ে কিন্তু আয় উপার্জন করে, মানে সৎ পথে কিন্তু আয় উপার্জনটা হচ্ছে না, তার আয় উপার্জন অধিক মাত্রায় হচ্ছে কিন্তু এখানে সৎ পথে হচ্ছে না, তাকে কিন্তু খারাপ পথ থেকে আয় উপার্জনের ব্যাপারটাকে নিয়ে আসে। মানে লোকের টাকা মারা, তারপরে জুয়া থেকে টাকা ইনকাম করা, তারপরে এমনও দেখা গেছে যে কেউ হয়তো সমস্যায় পড়ে আছে, তার কাছ থেকে কোনো রকমভাবে ছল করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিল, এরকম ব্যাপারটা কিন্তু দেখা যাবে। মোট কথা আয়টা হবে যেন তেন প্রকারে হবে কিন্তু ভালো পথে হবে না, এই ব্যাপারটা ইন্ডিকেট করে। নেক্সট 12 হাউস, যেটা আমাদের মোক্ষের ঘর কিংবা বলতেই পারি যেটা বিদেশ যাত্রা এই সব কিছুর ঘর যেটাকে আমরা বলি, বা এবং ব্যয় ঘর যেটা বলি, সেক্ষেত্রে যদি এই ইউতিটা যদি হয়ে যায় তাহলে দেখা যাবে ব্যক্তির পরিবারের সুখে ক্ষেত্রে কিন্তু ঘাটতি হয়ে যায়। মানে এই ধরনের ব্যক্তিরা সাধারণত সবার কাছ থেকে প্রতারিত হবে এবং জীবনে বহুবার সবার কাছে প্রত্যাখ্যান হবে এবং একসময় সে দুরারোগ্য রোগেও কিন্তু ভুক্তভোগী হয়ে যায় এই ইউতি যদি 12 হাউসে যদি হয়ে যায়। তো বুঝতেই পারছেন জন্মকুণ্ডলীর এই যে প্রত্যেকটা ভাব নিয়ে যে আমি আলোচনা করলাম, সে প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে যদি এই ইউতিটা হয়ে যায় তাহলে এই ইউতির জন্য মানুষের জীবনে কিন্তু চরমভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি আপনাদের কাছে এটাই একটা কথা বলবো যে এই ইউতি হওয়ার ক্ষেত্রে কিন্তু আরও কিছু দৃষ্টনীয় থাকে, যে এই ইউতির উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি সম্বন্ধ হয় তাহলে কিন্তু এই ইউতির প্রভাব থেকে অনেকটাই মানুষ রেহাই পাবে। আর যদি তা না থাকে এটাও দেখতে হবে যে এই যে শনি এবং রাহুর ইউতিটা, সেটা দুটো গ্রহ প্ল্যানেটের ডিগ্রির ডিফারেন্সটা কতখানি, কোন নক্ষত্রে বসে রয়েছে সেটাও দেখা প্রয়োজন। এবং সবথেকে বড় কথা, যদি এই ইউতিটা যদি প্রবলভাবে থাকে তাহলে কি প্রতিকার আছে এই ইউতি থেকে বেরিয়ে আসা, সেটাও আমি আপনাদের কাছে আলোচনা করব। আপনারা করবেন কি, যাদের এই ইউতি আছে তাদেরকে বিশেষভাবে বলবো হনুমান চালিসার পাঠ করুন, হনুমানজির আরাধনা করুন, বিশেষ করে মঙ্গলবার দিন হনুমানজির আরাধ্য দেবতা হনুমানজিকে স্মরণ করে হনুমানজির যে সুন্দরকাণ্ড সেটা কিন্তু পাঠ করতে গেলে এই যে পিশাচ যোগের যে কুফল সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং আরেকটা বলবো সেটা হচ্ছে দুর্গা সপ্তশ্বরী পাঠ, এটা কিন্তু করতে গেলে অনেকটাই এই পিশাচ যোগ থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। এবং আরেকটা যেটা বলবো, বিশেষ করে শনি এবং রাহুর হবন যোগ, সেটা কিন্তু করতে হবে, তাহলে দেখবেন আপনারা এই ইউতি যে খারাপ প্রভাব সেটা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবং বিশেষ করে শনিবার করে বিশেষ করে শনিদেবের জন্য কিছু দান এইসব কিন্তু করা প্রয়োজন, বিশেষ করে কালো বস্ত্র, কালো তিল এসব শনি মন্দিরে দিয়ে আসা উচিত। এবং এইসব দান করতে গেলে অ্যাটলিস্ট এই যে রাহুর এবং শনির রাহুর যে খারাপ প্রভাব সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। আজ এই পর্যন্ত। নেক্সট আমি আলোচনা রাখবো আরেকটা জ্যোতিষশাস্ত্রের আলোচনা নিয়ে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই আলোচনা আপনাদের কাছে উপযোগী কতটা হয়েছে, এবং আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আশা রাখবো আপনাদের এই আলোচনা ভালো লাগবে। আজ এই